শীতের শেষ, বসন্তের শুরু। এমন ভালোবাসার শীতল পরিবেশটাকে গরম করে দিয়ে ঢাকার রাজপথে শুরু হলো অধিকার আদায়ের আন্দোলন। রাজপথ জুড়ে শুধু ভোক্তাভোগীদের আহাজারি, সবার একটাই কথা, দেশটাকে সন্ত্রাসী মুক্ত করতে হবে। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকেই দেশের অতল গভীরে থাকা শোরেরা জেগে উঠল আর শুরু করলো দেশবাসীর উপর নারকীয় সব অত্যাচার। সবার একটাই দাবি, সরকার দেখেও কেন না দেখার ভান করছে, নাকি ভেতরে ভেতরে রয়েছে তাদের ভিন্ন কোনো পরিকল্পনা। এদিকে যেমন রাজপথ উত্তাল, অপরদিকে রাতের আধারে ধানমন্ডি লেকের পাশে চলছে কিছু মানুষের সন্দেহভাজন আনাগোনা। তোদেরকে বলেছি না জলদি মালগুলো গোডাউনে শিফট করবি, তাহলে এখনো কেন করিসনি? বস, পেরা নিয়েন না, আজকে রাতের মধ্যেই সব গেঞ্জাম শেষ হয়ে যাবে। কেউ দেখে ফেলার আগে কাজ সেরে ফেল। এমন সময় ঝোপের আড়াল থেকে ক্যামেরা শাটার বন্ধ হওয়ার শব্দ এলো। সবাই সতর্ক হয়ে গেল। এটা কিসের শব্দ হলো? বস, এটা তো ক্যামেরার শব্দ মনে হলো। পুরো জায়গা কভার দে, দেখ কে লুকিয়ে আছে, ধরে নিয়ে আয় আমার কাছে। জি বস। তখনই ঝোপের পেছনে শব্দ হলো। সবাই ওদিকে লাইট ছুটতেই একটি মেয়েকে পালাতে দেখলো। ওই পালাচ্ছে, শালিকে ধরে নিয়ে আয় আমার কাছে। মেয়েটা ধানমন্ডি লেকের মাঝ বরাবর রাস্তা দিয়ে কক্কল দৌড়াচ্ছে, পেছনে কয়েকটি সন্ত্রাসী। মেয়েটিকে ধাওয়া করতে করতে তারা হাইওয়েতে উঠে গেল। মেয়েটি যে রাস্তা পার হতে লাগলো দৌড়িয়ে, ঠিক তখনই একটি ট্রাক এসে মেয়েটিকে পিষে চলে গেল। মেয়েটির রক্তাক্ত শরীরটি রাস্তায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে সন্ত্রাসীগুলো থেমে গেল। মেয়েটির খেল খতম, ওর ব্যাগটা নিয়ে আয়, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না আমাদের। একজন মেয়েটির ব্যাগ তুলে আনলো। তারপর সবাই নিমিষে রাতের আধারে গায়েব হয়ে গেল। আর পরে রইল নাম না জানা মেয়েটির নিথর দেহ। ঢাকা ভার্সিটি গেট দিয়ে হুড় করে বাইক ও গাড়ির ঢোল ঢুকে পড়ল। সবাই তাকিয়ে রইল গাড়িগুলোর দিকে। সবাই জানে কি হতে চলেছে। প্রায় প্রতি সপ্তাহেই এমন গাড়ির ঢল দেখা যায় ভার্সিটির ভেতরে। গাড়িগুলো থামতেই মাঝখানে একটি বিশাল গাড়ি থেকে নেমে এলো আশিক, বর্তমানে হেলথ মিনিস্টারের ভাগ্নে এবং বিজনেস টাইকুন ও কালো ব্যবসায়ী আশরাফ খানের ছেলে। আশিক গাড়ি থেকে নেমে সোজা প্রিন্সিপালের রুমে ঢুকে গেল। প্রিন্সিপাল স্যার আশিককে দেখে চমকে উঠল, কারণ তার আশিক সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে সে কি করতে পারে। আশিক, তুমি কোনো সমস্যা হলে আমাকে বলতে পারতে, আমি নিজে চলে আসতাম। আশিক শয়তানি হাসি দিয়ে, আমার সমস্যা তো আপনি। প্রিন্সিপাল স্যার ঘাবড়ে গেলেন। তোমার কথার মানেটা বুঝলাম না। আশিক উত্তর না দিয়ে সোজা প্রিন্সিপালের কলার ধরে তাকে টেনে বাইরের ফিল্ডে নিয়ে গেল। সবাই উৎসুক জনতা হয়ে দেখতে থাকলো। সবাই আশিকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অবগত। গত 2-3 বছর ধরেই আশিক তার অপকর্ম চালিয়ে যাচ্ছিল, আর এখন দেশের আইন ব্যবস্থার অপারগতায় আশিক আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ক্যাম্পাসটাকে নিজের আড্ডার জায়গা বানিয়ে ফেলেছে। মাঝে মাঝে গুজব রটে আশিক বর্তমানে দেশের কুখ্যাত গ্যাং ব্ল্যাক ড্রাগনের সদস্য, আর এই গ্যাংয়ের সদস্য এক একজন মানুষরূপী দানব। এ কি আশিক, তুমি আমাকে এভাবে টেনে হিঁচড়ে কেন নিয়ে আসলে? তুমি কি ভুলে গেলে আমি এই ভার্সিটির প্রিন্সিপাল? আশিক আশেপাশে জনতার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল প্রিন্সিপালের গালে। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কারোর সাহস নেই আশিকের বিরুদ্ধে কথা বলার। প্রিন্সিপাল হতবাক গলায়, আশিক, তুমি আমাকে মারলে, আমার অপরাধটা কি? চুপ! গতকাল আমারই এক ছোট ভাইকে এই ক্যাম্পাস থেকে গাদ ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তোর স্যারেরা, আর তুই কিনা সেটা সাপোর্ট করেছিস। একবারও ভাবলি না আমার কানে আসলে কি হবে? তুই জানিস না আমি কার লোক? কিন্তু ওই ছেলেটা একজন মেয়ের ওড়না ধরে টান দিয়েছে, তাকে ক্যাম্পাস থেকে বের করে দিতে বাধ্য হয়েছি আমি। ওন্না ধরে টান দিয়েছ তো কি হয়েছে? তোর মেয়ে তার ওন্না ধরে টান দেয়নি। অবশ্য তোর মেয়েও খাঁচা হয়েছে। শেষের কথাটা একটু জিভ চেটে তারপর বলল আশিক। প্রিন্সিপাল স্যার কান্নায় ভরা দৃষ্টি নিয়ে আশেপাশে তাকালো। সকল ছাত্রছাত্রী ও স্টাফরা প্রিন্সিপালকে বেইজ্জত হতে দেখছে, অথচ কেউ কিছু বলছে না। সবার হাতে ফোন চলে এসেছে। হয়তো এই ফুটেজ কিছুক্ষণের মধ্যেই দেশব্যাপী ভাইরাল হয়ে যাবে। অবশ্য তার নিজেরও কিছু বলেনি এখানে। আশিক সবার উদ্দেশ্যে বলল,
আমি আবারও বলছি, এই ক্যাম্পাস আমার দখলে। আমি যা ইচ্ছে তাই করব। আমার ছেলে পেলে যা ইচ্ছে তাই করবে। যদি কেউ বাগড়া দেওয়ার কথা ভাবিস, সবাইকে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, গোল্ডেন ড্রাগনের কসম। যেভাবে ক্যাম্পাস কাঁপিয়ে এসেছিল ঠিক সেইভাবে ক্যাম্পাস কাঁপিয়ে আবার চলে গেল তারা। প্রিন্সিপাল স্যার ভেজা চোখ নিয়ে নিচের দিকে তাকিয়ে রইলেন আর ভাবলেন কবে এই অন্যায় অবিচারের ইতি ঘটবে। অতঃপর যা হওয়ার তাই হলো। প্রিন্সিপাল স্যারকে থাপ্পড় মারার ভিডিও দেশব্যাপী ভাইরাল হয়ে গেল। সারা দেশের ছাত্র জনতা জেগে উঠল। রাজপথের আন্দোলন তীব্র থেকে তীব্র হলো, কিন্তু আশিক প্রশাসনে ধরাছোঁয়ার বাহিরে। সে দিনের আলোর মতো উদয় হয়ে আবার রাতের আঁধারে মতো উধাও হয়ে যায়, যেন জীবন্ত ভূত। দুদিন পর ক্যাম্পাসে নীল শাড়ি পরা এক মেয়ে স্কুটি চালাতে চালাতে প্রবেশ করলো। সাধারণ কোনো ওকেশন ছাড়া ক্যাম্পাসে কোনো মেয়ে শাড়ি পরে না, তাই মেয়েটি সবার নজর কাড়ল। অবশ্য মেয়েটির অতিরিক্ত সৌন্দর্যতাও একটি কারণ তার সবার নজর কাড়ার। মেয়েটি স্কুটি পার্কিং করে একজন ছেলেকে জিজ্ঞাসা করলো, সোজা প্রিন্সিপালের রুমে চলে গেল। আমি কি ভেতরে আসতে পারি? আরে তানিশা, ভেতরে আসো। কতদিন পর তোমাকে দেখলাম। চেয়ারে বসো। তানিশা হাসতে হাসতে চেয়ারে বসলো। আসলে স্যার, অনেকদিন দেশের বাইরে ছিলাম, তাই কারোর সাথে তেমন একটা দেখা করতে পারিনি। তা বুঝলাম। তা আজ আমার কাছে কি মনে করে? আমি তোমাকে কি সাহায্য করতে পারি? তানিশা এদিক সেদিক তাকিয়ে নিচু গলায় প্রিন্সিপাল স্যারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। প্রিন্সিপাল স্যার খানিকটা ভীতু গলায় প্রশ্ন করলো, তুমি কি এটা সত্যিই করতে পারবে? ব্যাপারটা ভীষণ রিস্কি। তানিশা হালকা হেসে বলল, আই এম ফুললি কনফিডেন্ট। আপনি আমাকে ফুল সাপোর্ট দিন, তারপর জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রিন্সিপাল স্যার গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি এখন যে পদক্ষেপ নিতে চাচ্ছেন, তারপরে আবার এই ক্যাম্পাসটি রক্তে লাল হতে চলেছে। হয়তো নিয়তিতে তাই লেখা। গোল্ডেন ড্রাগন গ্যাংয়ের একটি ড্রাগের শিপমেন্ট আসতে চলেছে সুন্দরবনের নদীর পথ ধরে। রাতের আধারে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য যত আয়োজন দরকার তা করা হয়েছে। লঞ্চ ভর্তি গার্ড, সাথে আধুনিক অস্ত্র। নদীর পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আশিক। আজ তার জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। আজ এই শিপমেন্ট সে যথাযথভাবে পূরণ করতে পারে, গ্যাংয়ের অন্যতম একজন মেম্বার হয়ে যাবে। তাই সে আজ কোনোভাবেই এই সুযোগটাকে হাতছাড়া হতে দিবে না। আশিক বারবার ফোন দেখছে। শিপমেন্ট আসার সময় হয়ে এসেছে, অথচ লঞ্চে দেখা নেই। কি ব্যাপার, শিপমেন কোথায়? এতক্ষণে তো চলে আসার কথা। হঠাৎ নদীর বাঁকে হলদে আলোর শিখা দেখা গেল। ধীরে ধীরে সেই আলোর শিখা আগুনের ফুলকিতে রূপ নিল। আশিক ও তার দলবল দেখতে পেল আগুনে জ্বলন্ত ধ্বংস একটি লঞ্চ তাদের দিকে এগিয়ে আসছে। লঞ্চটি তীরে ভিড়তে সবাই সাতটিয়ে উপরে উঠল। আশিক দেখতে পেল সব গার্ডদের লাশ বিভৎস অবস্থায় এদিক সেদিক ছড়িয়ে রয়েছে। কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর গলা এফর ওপর হয়ে রড বেরিয়ে গিয়েছে, তো কারোর কপালে বুলেটের চিহ্ন। আশিক দ্রুত ড্রাগ যে জায়গায় রাখা ছিল সেখানে ছুটল। গোডাউন ভর্তি শুধু মাদকের ধ্বংসাবশেষ পড়ে আছে। আশিকের মনে ভয় আর রাগ দুটো সমান পরিমাণে ঢুকে গেল। সে এবার গ্যাংকে কি জবাব দিবে? আর গোল্ডেন ড্রাগনের মালে হামলা দেওয়ার সাহসী বা কাদের ছিল? আশিক এইদিক ওদিক তাকালো, সবে মারা পড়ে আছে। হঠাৎ দেখতে পেল একজনের শরীর নড়ছে। আশিক তার কাছে গিয়ে বসলো। তার শরীর রক্তে ভিজে গেছে। এসব কে করেছে? কারা করেছে? নাম বল আমাকে। একজন ব্ল্যাক ড্রাগন। লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আশিকের হাঁটু কাঁপছে ভয়ে। ব্ল্যাক ড্রাগনের নাম পুরো পৃথিবীর মাফিয়া জগতে রয়েছে, কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। সে কোন দেশ থেকে তার কার্যক্রম পরিচালনা করে এটাও তার অজানা। তবে শুধু এটাই শোনা যায় যে সে একবার যাকে বা যে দলকে টার্গেট করে সেই গ্যাংয়ের বাপ দাদা পর্যন্ত লাশ হয়ে যায়। আশিক মনে মনে ভাবল, ব্ল্যাক ডায়মন্ড কি বাংলাদেশে চলে এসেছে? ব্ল্যাক ড্রাগনের সাথে গোল্ডেন ড্রাগনের কিসের শত্রুতা? দেশে কি রক্তের বন্যা বইবে এবার? হঠাৎ আশিকের কানে টিকটিক শব্দ এলো। আশিক ঘটনাটা আঁচ করতে পেরে দ্রুত লঞ্চ থেকে লাফ দিয়ে সরে গেল। আর মুহূর্তেই আশিকের লোকবল সহ লঞ্চটি বিস্ফোরণ হয়ে গেল। আশিকের পুরো শরীর কাদায় ডুবে গেছে।
তার চোখে রাগে লাল হয়ে গিয়েছে। ব্ল্যাক ড্রামন, তোকে পাতাল থেকে খুঁজে বের করে হলো মারবো আমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সেদিন ছিল অসংখ্য ছাত্রছাত্রীর আনাগোনা। কেউ ক্লাসের তাড়া নিয়ে দৌড়াচ্ছে, কেউ আড্ডায় মশগুল। গেটের সামনে চায়ের স্টল থেকে শুরু করে পাশের রাস্তার টং দোকান, সব জায়গাতেই ব্যস্ততা। ঠিক এমন সময় গেট দিয়ে ঢুকলো একটা ছেলে। সাধারণ পোশাক, মলিন গায়ের রং, চেহারায় ক্লান্তির ছাপ। ছেলেটার পরনে শার্টটা পুরনো, পায়ে হাওয়াই চপ্পল, গায়ের ঘামে গন্ধ। যে কোনো সাধারণ চোখে দেখলে মনে হবে গ্রামের একটা ছেলেকে ভুল করে কেউ যেন শহরে পাঠিয়ে দিয়েছে। এই দেখ, আমার একটা খ্যাত ঢুকেছে। রোদেলা হাসতে হাসতে তার বন্ধুদের সাথে বলল। রোদেলা এই ক্যাম্পাসের বিখ্যাত এক দুষ্টু মেয়ে। বাবার টাকা আর ক্ষমতার গর্বে সে প্রায়ই নতুনদের অপমান করে, মজা নেই। তার বাবা এলাকার স্থানীয় এমপিও বটে। রোদেলার পাশ থেকে তার বয়ফ্রেন্ড তুহিন আর তার বন্ধুরা উচ্চস্বরে তাকে ডাক দিল। এই ক্ষেত, এদিকে আয়। ছেলেটি একবার এদিক সেদিক তাকিয়ে নিশ্চিত হলো যে তাকেই ডাকছে। হ্যাঁ রে ছোট লোক, তোকেই ডাকছি। ছেলেটি এগিয়ে এলো। তোর নাম কি? তুই কি গোসল করা ভুলে গেছিস নাকি? এত গন্ধ কেন তোর শরীরে? জি, আমার নাম শুভ। তোকে তো এর আগে এই ভার্সিটি দেখিনি। কোন বস্তি থেকে উঠে এলি? রোদেলা সামান্য টিটকারি মেরে কথাগুলো বলল। শুভ মুখ নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। একবারের জন্য প্রতিবাদ করল না। রোদেলা আর তুহিনের দেখা দেখে বাকিরাও শুভকে নিয়ে ঠাট্টা করছে, কেউ ভিডিও করছে। তবুও শুভর মুখে কোনো অভিব্যক্তি নেই। জি, আমি এবার ফার্স্ট ইয়ারে। মাথা নত করে শুভ উত্তর দিল। তুহিন ওর কাঁধে হাত রেখে বলল। রোদেলা কি তুই কোন ইয়ারে পড়িস তা জিজ্ঞাসা করেছে নাকি? তোর বাসা কই তা জিজ্ঞাসা করেছে? বেশি ভাব দেখাস নাকি? এখানে এই পুঁতে রেখে দেবো শালা। ঠিক তখনই পেছন থেকে একজনের গলা ভেসে এলো। তোমাদের কি লজ্জা করে না এভাবে একজনকে অপমান করতে? সবাই ঘুরে দেখল ক্যাম্পাসের সবার প্রিয় ম্যাডাম তানিশা রহমান। বয়সে তরুণী হলো তার ব্যক্তিত্ব অসাধারণ। নতুন জয়েন হওয়ার পর ছাত্রছাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছেন তিনি। তুহিন কাঁধ থেকে হাত নামিয়ে একটু হেসে বলল। আরে ম্যাডাম, মজা করেছি, কিছু মনে করবেন না। তানিশা কড়া চোখে তাকিয়ে বললেন। যদি আবার এমন দেখি তখন কিন্তু অফিসে নিয়ে যাব। রোদেলা উঠে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে সামান্য দেমাগ দেখিয়ে বলল। ম্যাম, আপনি তো ভুলে গেছেন যে আমি কার মেয়ে। তানিশা আর চোখে তাকিয়ে বলল। না, আমি ভুলিনি। তবে এই ক্যাম্পাসে কোনো ভুল হতে দেখলে আমি দেখব না কে কার মেয়ে কিংবা কে কার ছেলে। কেউ আর কিছু না বলে চলে গেল। রোদেলা তানিশাকে প্রচণ্ড পরিমাণে হিংসে করে। তানিশা প্রথমত অল্প বয়সী, রোদেলাদের থেকে 3-4 বছরের বড় হবে। তারপর দেখতে চরম সুন্দরী। রোদেলাও তার সামনে কিছু না। শুভর দিকে তাকি তানিশা হালকা হাসলো। তুমি ঠিক আছো? শুভ একটু হেসে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। জি ম্যাম। তুমি কি এবার ফার্স্ট ইয়ারে? কিন্তু তোমার বয়স তো আমার সমানই মনে হচ্ছে। শুভ একটু ইতস্তত করে বলল। আসলে ম্যাম, আমি অর্থনৈতিক সমস্যার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারিনি। তবে এবার ভেবেছি অন্তত গ্র্যাজুয়েশনটা শেষ করব। ভালো সিদ্ধান্ত নিয়েছো। তুমি ক্লাসে যাও, ক্লাসে দেখা হচ্ছে। শুভ ক্লাসের দিকে গেল। তানিশা এক নজরে তার দিকে তাকিয়ে রইল। ছেলেটি অদ্ভুত, তার চোখে রহস্যের ছোটাছুটি। যেন কিছু চলছে ছেলেটির মধ্যে, আবার অদ্ভুত এক মায়াও কাজ করছে ছেলেটির প্রতি। দিনগুলো এভাবেই যাচ্ছিল, কিন্তু শুভর জীবন সহজ ছিল না। প্রতিদিনই কেউ না কেউ তাকে নিয়ে হাসাহাসি করত। তার খ্যাতমার্কার চেহারা দেখে কেউ মিশতেও আসতো না তার সাথে। আর তাছাড়া শুভ ক্লাসের প্রথম এসেও শেষ বেঞ্চে বসতো আর সবার আগে ক্যাম্পাস ত্যাগ করত। তাই এই নিশ্চুপতা সবাইকে আরো সাহস দিচ্ছিল ওকে অপমান করার। তানিশা ম্যাডাম কখনো কখনো তাকে বাঁচিয়ে দিত, কিন্তু শুভ কখনোই বেশি কথা বলতো না। এই ছেলে, তুই এখানে কি করছিস? ক্যাফেটেরিয়ায় বসে শুভ এক কাপ চা খাচ্ছিল। তুইনসহ রোদেলা তার সামনে এসে দাঁড়ালো। শুভ মুখ নিচু করে বলল। আমাকে কি এখানে বসা নিষেধ? তোর মতো গরিবের জন্য এটা এই ক্যান্টিন না। বলে এক গ্লাস পানি শুভর গায়ে ঢেলে দিল রোদেলা। শুভ তাও কিছু বলল না, শুধু উঠে দাঁড়িয়ে ভেজা জামা নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে গেল। তুহিন আর রোদেলা এদিকে শুভকে নিয়ে হাসাহাসি করতে ব্যস্ত।
কিন্তু কেউ যদি শুভর ভেতরটা পড়তে পারত তাহলে সেই মুহূর্তেই প্যান্ট ভিজিয়ে ফেলত। রাতে ঢাকার এক বিলাসবহুল প্যান্ট হাউসে একজন লোক ব্যস্ততার সাথে ল্যাপটপে কাজ করছে। পুরো ঘরটা আধুনিক ডিভাইস আর সিকিউরিটি ক্যামেরায় ভরা। বিশাল টেবিলের উপর রাখা আছে কয়েকটা ফাইল, আন্তর্জাতিক বিনিয়োগের কাগজপত্র। দরজায় টোকা পড়তে লোকটা বলল। ভেতরে আসো। একজন এসে বলল, স্যার, কালকের মিটিংয়ের সব ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনি কি এখনো এভাবে ঢাকায় থাকতে চান? সবাই যদি জেনে যায় আপনি কে? লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি যা করতে এসেছি সেটা না করা পর্যন্ত কেউ কিছু জানবে না। এখন যাও। লোকটি ভবিষ্যতের খুব ভয়ানক পরিকল্পনা করতেই লাগলো, যার ফলে ভবিষ্যতে দেশে মাফিয়াদের প্যান্ট নষ্ট হবে। ক্লাস শেষে শুভ লাইব্রেরি কর্নারে চুপচাপ বসেছিল, মাথা নিচু করে বই পড়ছিল। হঠাৎ তানিশা ঠিকই খেয়াল করেছিলেন তাকে। ক্লাসের সবার থেকে আলাদা এই ছেলেটা তার মনে কৌতূহল তৈরি করেছিল। এই ছেলেটির মাঝে কেন যেন সমুদ্র সমান রহস্য খুঁজে পাই তানিশা। শুভ, কি পড়ছো? হঠাৎই তানিশা পাশে এসে দাঁড়ালেন। শুভ ভরকে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, ইতিহাসের একটা বই। তানিশা হেসে বলল, আচ্ছা, তুমি সব সময় বেশ চুপচাপ থাকো কেন? কারোর সঙ্গে বেশি কথা বলতে দেখি না। এর পেছনে কোনো বিশেষ কারণ আছে কি? হুম হুম তেমন কোনো কারণ নেই ম্যাম। আসলে ছোট থেকেই সবার অত্যাচার অবহেলা সহ্য করতে করতে এখন আর কারোর সাথে মিশতে ইচ্ছে করে না। আর আমার মতো গরিবের সাথে কেই বা মিশবে? কিন্তু সবাই তো আর এক না। আগে এই কথাটা যদি কেউ বলতো তাহলে হাসি পেত তার উপর, কিন্তু কেন জানি এখন আপনাকে দেখে কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করে খুব। হঠাৎ শুভর কথা ধরন চেঞ্জ হয়ে গেল। তানিশা কিছুটা ইতস্তত বোধ করলো। সে আজ পর্যন্ত অনেক ছেলের সম্মুখীন হয়েছে, ভালো লাগা ভালোবাসার কথাও কম শোনেনি, কিন্তু শুভর কথা যেন সবার থেকে আলাদা। তানিশা প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, আচ্ছা, তোমার বাবা মা কি করেন? তোমার ব্যাপারে তো কখনোই কাউকে কিছুই বলনি। সবাই তো আর সব কথা শুনতে পছন্দ করে না ম্যাডাম। তাছাড়া আমার গল্পটা কারো শোনার মতো না। তানিশা চোখ সরু করলেন, যেন শুভর মনের গভীরে ঢুকতে চাইছেন। তুমি হয়তো ভাবছো তোমার গল্পটা বিশেষ কিছু না, কিন্তু আমি বিশ্বাস করি সবচেয়ে নীরব মানুষদের কাছেই থাকে সবচেয়ে বড় গল্প। শুভ চুপচাপ তাকিয়ে রইল। এই প্রথম সে অনুভব করলো কেউ তার মনের গভীরটা বোঝার চেষ্টা করছে। তানিশার এই আন্তরিকতা শুভকে স্বস্তি দিচ্ছিল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শুভ আর তানিশার মাঝে কথোপকথনের সময় বাড়তে লাগলো। কখনো ক্লাস শেষে, কখনো ক্যাম্পাসের মাঠে। তানিশার ব্যক্তিত্ব শুভকে আকর্ষণ করছিল, আর শুভর নীরবতা তানিশাকে আগ্রহী করছিল। ক্যাম্পাসের শান্ত পরিবেশে হঠাৎই একদিন ঝড় বইয়ে দিল আশিক। আশিকের গাড়ি দেখে সবাই চিনতে পারল। আজ কার বা কাদের কপাল পূর্বে ঠিক নেই। সকালবেলা ক্লাসের সময় হঠাৎ করে মাঠে একদল ছাত্রদের মারতে শুরু করলো আশিকের ছেলেপুলেরা। আশিক গাড়ির উপর বসে সিগারেট টানছে আর তামাশা দেখছে। ছাত্রদের গায়ের জামা টেনে ছিঁড়ে ফেলা, গালাগালি, পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে গেল। শুভ দূর থেকে সব দেখছিল, কিন্তু কিছু বলল না। তানিশা খবর পেয়ে ছুটে এলো। এভাবে ক্যাম্পাসে মারামারি চলবে না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আশিকের চোখ তানিশার উপর গিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য থমকে গেল সে। প্রিন্সিপাল স্যার তানিশাকে নিয়ে আড়ালে চলে গেল। আশিক তার ছেলেদের নিয়ে চলে গেল। যার সময় সে বারবার তানিশার দিকে তাকাচ্ছিল। চোখে ছিল এক অদ্ভুত চাহনি, কামনার হাসি, কামনার চাহনি। শুভ দূর থেকে পুরো দৃশ্যটি দেখছিল। তার চোখের ভিতর জ্বলছিল চাপা রাগের আগুন, কিন্তু সে কিছু বলল না। মুখ শক্ত করে ফিরে গেল লাইব্রেরির দিকে। মনে হচ্ছিল ভেতরে কোথাও এক আগ্নেয়গিরি জ্বলে উঠছে। স্যার, আপনি আমাকে আটকালেন কেন? তুমি পাগল হলে নাকি? ও একবার খেপে গেলে কাউকে ছাড়বে না। দেখলে না, ক্যাম্পাসের কিছু ছাত্র শুধু সোশ্যাল মিডিয়ায় ওর বিরুদ্ধে প্রতিবাদী পোস্ট দেওয়ায় ওদের এভাবে মারধর করলো। তোমারও ক্ষতি ওরা দ্বিতীয়বার ভাববে না। আপনি যাই বলুন না কেন, আমি ওদের এত সহজে ছাড়ছি না। প্রিন্সিপাল স্যার কিছু বললে না। তিনি জানেন তানিশা কেমন মেয়ে। সে একবার যা ভাবে তাই করে ছাড়ে।
শুভ ক্যাম্পাস ছেড়ে মেসে ফিরছিল। হঠাৎ পথে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়ির কাছ নামিয়ে ভেতর থেকে একজন বলল। স্যার, আজ রাতে আপনার জন্য একটা বার্তা আছে। শুভ মাথা নাড়িয়ে বলল। আমি জানি, সময় হলে ঠিকই যাব। তার চোখে ছিল এক ভয়ঙ্কর দৃষ্টি। তানিশার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর আড়ালে এই শুভ আসলে কে? সে কি সত্যি সাধারণ একজন ছাত্র, নাকি ভয়ঙ্কর এক মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক অজানা রহস্য? ঢাকার আকাশে সন্ধ্যার লালচে আভা। পুরো শহর যেন দিনের ক্লান্তি শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ঢাকার অন্ধকারে ঘুম নেই। সে অন্ধকারে চলছে অন্য এক খেলা, ক্ষমতার, প্রতিশোধের আর রহস্যের। কলেজ থেকে মেসে ফেরার পথে শুভর মুখে একটা অদ্ভুত শান্তি। অথচ কিছুক্ষণ আগে কালো গাড়ির মানুষটা তাকে বার্তা দিয়ে গেছে। শুভ জানে আজ রাতে কিছু একটা হবে, কিন্তু সে ভয় পায় না। বরং মনে হয় যেন সে অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্য। রাতের শহরটা যেন অদ্ভুত নিস্তব্ধ। কোথাও কোনো শব্দ নেই। আকাশে হালকা মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আর তার মাঝেই এক প্রান্তে সাদা কালো রঙের হুডি পরে হাঁটছে এক যুবক। তার চোখে ভয় নেই, আছে প্রতিশোধের নেশা। সে শুভ। শহরের অন্ধকারে তার পরিচয় ব্ল্যাক ড্রাগন। রাতের ভয়ঙ্কর মুহূর্ত। রাত 11টা। শহরের এক নির্জন কারখানা এলাকায় আলো ঝলমল করছে। ভিতরে চলছে অবৈধ অস্ত্রের ডিল। তানিশা আজ এখানে ছদ্মবেশে এসেছে। পুরো এলাকা ঘিরে আছে ভয়ঙ্কর সব অস্ত্রধারী। তাদের নেতা রানা ভাই, যার নামে শহরের মানুষ কাঁপে। তানিশা হঠাৎ করে সেখানে উপস্থিত হলো, মুখ ভর্তি আত্মবিশ্বাস। গুদামে পৌঁছানোর পর তানিশা দেখল চারপাশে বিশাল গাড়ির লাইন, বন্দুকধারী লোকজন, কাচের ভেতর টেবিলের উপর টাকা, ড্রাগস, সবকিছু পরিষ্কার বোঝা যাচ্ছে। সে গোপনে মাইক্রোফোন দিয়ে পুরো ঘটনা রেকর্ড করা শুরু করলো। হঠাৎ পেছন থেকে একটি ভারী কণ্ঠ শোনা গেল। আমাদের অতিথি এসেছে দেখে ভালো লাগছে। তানিশা ঘুরে দেখল মুখোশ পরা কয়েকজন ছেলে তাকে ঘিরে ধরেছে। তানিশাকে ধরে নিয়ে গোডাউনের ভেতর গেল সবাই। তাদের নেতার সামনে এগিয়ে এলো, চোখের নিষ্ঠুরতা। আপনার সাহস তো কম না। আপনি আমার ডেরায় হাজির হয়েছেন, কিন্তু এখানে সাহসী লোকদের বেশি দিন বাঁচতে দেয়া হয় না। তানিশা পালানোর চেষ্টা করলো, কিন্তু তাদের শক্তির সঙ্গে পারল না। তোমরা যা খুশি করো, সত্যিটা আমি প্রকাশ করব। কিন্তু মিস, আমি তো আর আপনাকে সেই সুযোগটা দেব না। রান্না তানিশার মাথায় পিস্তল দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিল। মুখে আঘাতের দাগ পড়ছিল, তবু তানিশার চোখে ছিল সাহস। রানা পিস্তল তানিশার কপাল বরাবর ধরল। ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। চারপাশে বিদঘুটে অন্ধকার। গুদামের ভেতরে ভয়ঙ্কর নীরবতা। হঠাৎই ছাদের দিক থেকে ভারী আওয়াজ। এক লাফে কেউ একজন মেঝেতে নামলো। বিলেনদের চোখে পড়ল শুধু একটা ছায়ামূর্তি। কোনো কথা নেই, শুধু নড়াচড়ার শব্দ। অন্ধকারের মধ্যে চিৎকার শোনা যেতে লাগলো, একজন দুজন, তারপর একে একে সব গায়ের জোরে ছিটকে পড়তে লাগলো। নেতা চিৎকার করে উঠল। কে তুই? বের হয়ে আয় সাহস থাকলে। আবারও নীরবতা। তারপর সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। পরিচিত শহরের অপরিচিত কেউ। তানিশা রক্তাক্ত মুখে তাকানোর চেষ্টা করলো, কিন্তু সে ঠিকভাবে কিছুই দেখতে পেল না, শুধু ধোঁয়াটে ছায়া। কিছুক্ষণ পর আবার বিদ্যুৎ ফিরে এলো, কিন্তু তখন সেখানে কেউ নেই। চারপাশে শুধু পড়ে আছে লাশের সারি। তানিশা মাথা তুলল, কিন্তু অন্ধকারে দেখার ক্ষমতা তখনও অস্পষ্ট। রান্না দেখতে পেল কালো হুডি পরা এক লোক হাতে চাইনিজ কুড়াল ধরে দাঁড়িয়ে আছে। রান্না চিৎকার করে বলল। তুই কে রে? কোনো উত্তর নেই। হঠাৎ করে রানার পাশ থেকে একজন এগিয়ে বন্দুক তুলে তাক করলো, কিন্তু তার আগে সেই ছায়ামানব তার হাত মটকে ফেল, যেন কোনো খেলনা ভাঙলো। সে চিৎকার করে মাটিতে পড়ে গেল। রানা অবাক হয়ে বলল। তুই কি পাগল? জানিস আমি কে? অবশেষে শুভ সামনে এলো, চোখে ভয়ঙ্কর শীতলতা। আমি পরিচিত শহরের অপরিচিত কেউ। নাম জানতে হবে না, কাজ দেখলেই চিনে নিবি। রানা বন্দুক তাক করে গুলি চালানোর চেষ্টা করলো, কিন্তু শুভ তার আগে লাফ দিয়ে গলায় লাথি মারল। রানা পড়ে গেল। চারপাশে থাকা গ্যাং সদস্যরা আক্রমণ করতে এসেছিল, কিন্তু শুভ যেন একাই একটা পুরো দল। পেছন থেকে একজন লোহার রড নিয়ে মারতে এলো। শুভ হাত দিয়ে ধরে নিজের কোড়াল দিয়ে ওর কাঁধে সজোরে আঘাত করলো। হাত কেটে মাটিতে পড়লো। আরেকজন ছুরি নিয়ে এলো। শুভ তারও হাত কেটে আলাদা করে ফেললো। সবাইকে মেরে শুভ রানার কাছে যায়। সে এখনো বুকের ব্যথার জন্য মাটি ছেড়ে উঠতে পারছে না। তুই এটা ঠিক করলি না।
ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের লোকদের সাথে পাঙ্গা নিয়ে কেউ প্রাণ নিয়ে বেঁচে থাকতে পারেনি এই দুনিয়ায়। শুভ নিজের হুডি সরিয়ে বলল, জাহান নামে তোদের বাপকে বলে দিস ব্ল্যাক ড্রাগন এসে গিয়েছে তোদের খতম করতে। এই পৃথিবী তোদের মতো কীটদের জন্য নয়। সাথে সাথে রানার মাথার ঘাট থেকে আলাদা করে দিল শুভ। তানিশা এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। শুভ তাকে দু হাতে তুলে গাড়ির কাছে নিয়ে গেল। তানিশার এখনো অল্প পরিমাণে হুঁশ আছে। সে কিছুক্ষণ ধোঁয়া দেখছে। শুভর চেহারা অস্পষ্ট তানিশার কাছে। কে তুমি? পরিচিত শহরের অপরিচিত কেউ। তানিশার চোখ বন্ধ হয়ে গেল। সকালে টিভি খুলতেই সবখানে একই কথা। ব্রেকিং নিউজ, অশ্বযজ্ঞের ভয়ঙ্কর তীর নস্যাৎ। অজানা ব্যক্তি বা দল সবাইকে কাবু করেছে, কিন্তু কেউ জানে না সে কে বা তারা কারা। তবে সংবাদে আরও একটা তথ্য ছিল, সেটা সবাইকে শিহরিত করল। 4 বছর আগে এক ভয়ঙ্কর মাফিয়া ছিল, যে ঠিক এভাবে খারাপ লোকেদের ধ্বংস করত। অনেকেই ভাবছে সে ফিরে এসেছে, কিন্তু নিশ্চিত কেউ না। যদি সে ফিরে আসে, তাহলে দেশে আবারও রক্তের বন্যা বইবে। এটা তো মাত্র শুরু। তানিশা হাসপাতালে বেডে শুয়ে শুয়ে নিউজটা দেখছে। মাঝরাতে অজ্ঞাত কেউ তাকে এখানে ভর্তি করিয়ে চলে গেছে, আর তার বাড়ির লোকেদের খবর দিয়েছে। তানিশার মনের মধ্যে একটাই প্রশ্ন, কে সেই মানুষটা? কেন সে তাকে বাঁচালো? আর সে আসলেই কোনো দেবদূত নাকি শয়তান? অন্যদিকে শুভ ক্যাম্পাসের বরাবরের মতো চুপচাপ বসে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, তবে চোখে এক ধরনের রহস্য লুকিয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকালে চিরচেনা কোলাহল। ক্লাস শুরু হতে তখনও কিছু সময় বাকি। মাঠের এক কোণে শুভ দাঁড়িয়ে আছে চুপচাপ, মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে যেন কিছু ভাবছে। গায়ে সেই একই পুরনো জামা, তবে চোখের মধ্যে গভীরতা আছে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর এলো। তুমি কি ঠিক আছো? শুভ ঘুরে তাকালো। তানিশা রহমান ম্যাডাম তার সামনে দাঁড়িয়ে। শুভ কিছু না বলে মাথা নিচু করলো। তুমি প্রতিদিন এভাবে মুখ নিচু করে থাকো কেন? তানিশা হাসতে হাসতে বললেন, তোমার কি কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না? শুভ একটি ইতস্তত করে বলল, না, ঠিক তা নয়। তাহলে? শুভ সরাসরি জবাব দিল না। আপনি ভালো আছেন? শরীর কেমন এখন? হ্যাঁ, এখন সুস্থ আছি। আসলে সেদিন রাস্তা পার হতে গাড়ির সাথে ধাক্কা না খেলে এই 1 সপ্তাহ বন্ধ পেতাম না। এটাও মনে করো এক ধরনের অভিজ্ঞতা। তানিশা মলিনভাবে হেসে, তানিশার চোখে একটা কৌতূহল খেলা করছিল, একটা অদ্ভুত আকর্ষণ যার কারণ সে নিজেও জানে না। এই ছেলেটার মধ্যে যেন একটা রহস্য আছে, একটা চাপা ব্যক্তিত্ব যা শুভ যতই লুকানোর চেষ্টা করুক না কেন ততই ফুটে ওঠে। তানিশা হেসে বলল, চলো, আজ তোমার ক্লাস আমি নেব না, বরং একটু হাঁটা যাক। শুভ অবাক হয়ে তাকালো। হাঁটা মানে? হ্যাঁ, অনেকদিন পর মন চাইছে একটু হাঁটতে। তোমার আপত্তি আছে কি? শুভ মাথা নাড়িয়ে সম্মতি দিল। দুজন হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের পেছনে লেকের দিকে চলে গেল। বাতাসে পাতা ঝরার মৃদু শব্দ, পানির উপর সূর্যের আলো পড়ছে। শুভ আজ কিছুটা স্বাভাবিক লাগছে। তুমি কি কখনো স্বপ্ন দেখো? তানিশা হঠাৎ জিজ্ঞেস করলো। শুভ স্বপ্ন? একটু থেমে গেল। হ্যাঁ, দেখি। কি রকম? শুভ কিছুক্ষণ চুপ থেকে বলল, যে স্বপ্ন কখনো কাউকে বলা যায় না। তানিশার মুখে হালকা হাসি। তাহলে সেটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু জানো, কিছু স্বপ্ন বলে ফেললে হালকা লাগে। শুভ তাকিয়ে রইল, যেন কিছু বলতে চাই কিন্তু বলতে পারছে না। তানিশা আবার বলল, তুমি কি কাউকে ভালোবাসো? শুভ হঠাৎ মুখ নিচু করে নীরব হয়ে গেল। তার মনে পড়ে গেল প্রথম দিন তানিশার কথা বলার ভঙ্গি, তার হাসি, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারল না। কিছু বলবে না? তানিশা মজা করে বলেন। শুভ একটু বিব্রত বোধ করল। না, তেমন কিছু না। তোদের ক্যাম্পাসের ওই মেয়ের নাম কি? আশিক নিজ আড্ডায় বসে হুক্কা টানছে। সেদিন তানিশাকে দেখার পর থেকে তার মাঝে অস্থিরতা কাজ করছে, তাই আজ সে তুহিনকে ডেকে এনেছে। আশিকের হয়ে ক্যাম্পাসে তুহিন আর রোদেলাই প্রতিনিধিত্ব করে। কোন মেয়ে ভাই? তুহিন জিজ্ঞাসা করলো, আরে ওদিন যে আমার বিরুদ্ধে ক্যাম্পাসে কথা বলল সে। ও, আপনি তানিশা ম্যামের কথা বলছেন। উনি সদ্য জয়েন করেছেন। কিন্তু কেন ভাই? ওনার কোনো ক্ষতি করবেন নাকি? দৌড় বোকা, তোদের ম্যাডামকে আমার মনে ধরেছে, তাকে চাই আমার।
তুহিন একটু ইতস্তত করে বলল। কিন্তু ভাই সে কি আপনার হবে? আশিক চোখ রাঙালো। কেন হবে না? কি নেই আমার এই সমাজে? টাকাই সব। যদি ভালো মতো আমার হয় তাহলে তো হলোই, আর না হলে আশিক শয়তানি হাসি দিল। তুহিন এই হাসির মানে জানে, সে ভয়ে ঢোক গেল। সামনে বড় কিছু হতে যাচ্ছে, আর সেটাই নিশ্চয়ই ভালো কিছু নয়। পরের দিন সকালে ক্যাম্পাসে সবাই ফিসফাস করছে। তানিশা ক্যাম্পাস দিয়ে প্রবেশ করতেই সবাই ওর দিকে তাকায়। তানিশা কিছুটা অবাক হয়। সবাই ইতিমধ্যে জেনে গেছে আশিক নাকি আজ পুরো ক্যাম্পাসের সামনে তানিশাকে প্রপোজ করবে। মাঠের ঠিক মাঝখানে সব ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে। তানিশা সামনে এগোতেই আশিক মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে দেখতে পায়। সবার মনোযোগ চাই। আমি আশিক। আজ আমি আমার মনের কথা বলতে চাই। সবাই নিঃশব্দ হয়ে গেল। আশিক তানিশার দিকে এগিয়ে বলল। তানিশা ম্যাডাম, আপনি হয়তো জানেন না যে আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। সেদিন আপনাকে প্রথম দেখার পর থেকে আমি ঠিকমতো ঘুমাতে পারি না। দিনরাত শুধু জেগে জেগে আপনারই স্বপ্ন দেখি। আমি আপনাকে নিজের করতে চাই। আমি সবার সামনে সেটা স্বীকার করতে ভয় পাই না। আপনার জন্য আমি সব করতে পারি। আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন। আমি আপনার পায়ের নিচে পুরো শহর এনে দিব। টাকা পয়সা গয়নাগাটি যা লাগবে সব দিব। শুধু আপনি আমার হয়ে যান। সবাই হা করে তাকিয়ে আছে। আশিক কখনো এত শান্ত গলায় কথা বলে না। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছে। তানিশার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে শান্ত স্বরে বলল। আপনি ভুল জায়গায় চলে এসেছেন মিস্টার। ভালোবাসা কখনো জোর করে হয় না। আর আপনার মতো গুন্ডাকে ভালোবাসা তো দূরের কথা, আমার ত্রিসীমানায় দেখতেও চাই না। আশিকের মুখ কালো হয়ে গেল। সবার সামনে অপমান, তার অহংকারে আঘাত লাগলো। কেউ কেউ হেসেও ফেলল। আশিকের আগে কাঁপা কাঁপা গলায় বলল। আরেকবার ভেবে দেখতে পারেন। আমাকে না করার পরিণতি খুব ভয়াবহ হতে পারে। চোখ লাল হয়ে উঠল আশিকের। তানিশা আগের ভঙ্গিতেই উত্তর দিল। আমি যা বলি ভেবে চিন্তেই বলি। আপনার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই, তাই নিজের রাস্তা মাপেন এবার। না থেকে কিভাবে হ্যাঁ করাতে হয় সেটা খুব ভালোভাবে জানা আছে আমার। আশিক চলে গেল সেখান থেকে। এই প্রথম সে ক্যাম্পাস থেকে মাথা নিচু করে যাচ্ছে। তবে সবাই এটাও জানে আশিক এই অপমানের বদলা পুরো ক্যাম্পাস জ্বালিয়ে নিবে। শুভ দূর থেকে পুরো ঘটনাটা দেখছিল। তার চোখে একটা গভীর চাপা রাগ জ্বলছিল, কিন্তু সে কিছুই বলল না। শুভ রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছে। আজ তুমি ক্লাসে আসোনি কেন? শুভ একটু চমকে উঠল। পেছনে তাকিয়ে তানিশা ম্যামকে দেখতে পেল। এমনি ভালো লাগছিল না। তানিশা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর মৃদু স্বরে বলল। তুমি কি জানো তুমি অন্যদের থেকে আলাদা? শুভ অবাক হয়ে তাকালো। আলাদা কিভাবে? তোমার চোখে আমি একটা ভিন্ন গল্প দেখি। তুমি অনেক কিছু সহ্য করো, কিন্তু কখনো প্রতিবাদ করো না। কেন? শুভ হালকা হাসলো। সব সময় প্রতিবাদ করতে নেই, কখনো কখনো চুপ থাকা ভালো। আর প্রতিবাদ করার মতো সাহসও সবার থাকে না। যেমনটা আপনি আজ ওই গ্যাং লিডারকে রিজেক্ট করলেন, সেই সাহস মনে হয় না এই শহরের অন্য কোনো মেয়ে দেখাবে। তানিশা গভীর চোখে শুভর দিকে তাকিয়ে বলল। শোনো, চুপ থাকলে সব ঠিক হয়ে যায় না। তাই আমাদের প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে এখন আওয়াজ না তুললে পরে আর তোলাই হবে না। শুভ আর কিছু বলল না। তার চোখের গভীরে তানিশা যেন কোনো অজানা কষ্ট দেখতে পেলেন। তানিশা যখন শুভর সাথে কথা বলছিল তখন দূর থেকে আশিক দেখছিল। সে তার গাড়ির ভেতর বসে আছে। গাড়ির জানালাটা লাগিয়ে ড্রাইভারকে যেতে বলল। তার ভেতরে হঠাৎ করে একটা জ্বালা কাজ করছে। শুভর মতো সাধারণ একজনের সাথে তানিশা কথা বলছে, এটা আশিক মেনে নিতে পারছিল না। সে তার পাশে বসে থাকা তুহিনের উদ্দেশ্যে বলল। এই ছেলের ব্যাপারে A to Z সব খবর আমি চাই। ওর পুরো জন্ম, বড় হওয়া সব জানতে চাই আমি। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমার কাজ করতে পারিস তাহলে তুই যা চাবি তাই পাবি। ওকে বস। ক্যাম্পাসে সেদিন সকালটা বেশ স্বাভাবিক। ক্লাসের উদ্দেশ্যে তানিশা ক্যাম্পাসের গেট দিয়ে প্রবেশ করলো। ঠিক তখনই দুটি বিলাসবহুল গাড়ি ক্যাম্পাসের প্রধান ফটকে প্রবেশ করলো।
চারপাশে সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইল, কারণ এগুলো দেশের অন্যতম ধনী পরিবারের গাড়ি। তানিশা আগ্রহ নিয়ে গাড়িগুলোর দিকে এগিয়ে গেল। গাড়ি থেকে নামলেন একজন প্রভাবশালী নারী এবং পুরুষ। পরিচিত মুখ, দেশের শীর্ষ ধনী পরিবারের অন্যতম কর্ণধার শাহরিয়ার রহমান এবং তার প্রাক্তন স্ত্রী নাদিয়া তাসনিম। তানিশা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। আপনারা এখানে? নাদিয়া তাসনিম হালকা হাসি দিয়ে বললেন, আমাদের ছেলের সাথে দেখা করতে এসেছি। তানিশার ভুরু কুঁচকে গেল। দেশের অন্যতম শীর্ষ ধনী পরিবারের সন্তান তাদের ভার্সিটিতে পড়ে, আর কেউ জানে না? আপনাদের ছেলে এই ভার্সিটিতে পড়ে? শাহরিয়ার রহমান বিরক্তি নিয়ে নিজের স্ত্রীকে চুপ করতে বলেন। আপনি চুপ থাকুন তো। আপনিই বলুন, আপনাদের হিস্ট্রি ডিপার্টমেন্টে শুভ নামে কোনো ছাত্র আছে? এবার সে সেকেন্ড সেমিস্টারে। পাশ দিয়ে তুইন আর রোদেলা যাচ্ছিল। শুভর নাম শুনে তারা থেমে গেল। তানিশা সহ তারা যেন আকাশ থেকে পড়ল। দেশের শীর্ষ ধনী পরিবারের সাথে শুভর কিভাবে সম্পর্ক, তারা কিছুই বুঝে উঠতে পারলেন না। রোদেলা এগিয়ে এসে বলল, আপনারা নিশ্চয়ই কোথাও ভুল করেছেন আঙ্কেল। হিস্ট্রি ডিপার্টমেন্টে যে শুভ পড়ে সে তো 1 নম্বরের ছোট লোক গরিব। আপনারা যে শুভকে খুঁজছেন সে মনে হয় অন্য কোনো ডিপার্টমেন্টে পড়ে। তোমাদের এত কথা কে বলতে বলেছে? তোমরা নিজেদের ক্লাসে যাও। রোদেলার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে রাগে। তুইন ওকে টেনে ক্লাসে নিয়ে গেল। তানিশা আবার বলা শুরু করলো, শুভ, সে কি আপনাদের ছেলে? নাদিয়া কিছু বলতে চাইল, কিন্তু শাহরিয়ার রহমান তাকে বলতে দিলেন না, শুধু বলেন, আপনি প্লিজ শুভকে একটু ডেকে দিন। তানিশা কৌতূহল হয়ে শুভকে খুঁজতে গেল। শুভ তখন লাইব্রেরিতে গম্ভীর মুখে বসেছিল। শুভ, তোমাকে খুঁজতে একজন ভদ্রলোক এবং ভদ্র মহিলা এসেছেন। শুভ মুখ তুলে তাকালো। আমাকে খুঁজতে এসেছে, কিন্তু কারা? সম্ভবত ওনারা তোমার মা বাবা। শুভর মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে গেল। চোখে চাপা ক্ষোভের ছায়া ফুটে উঠল। তার হাত শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর বলল, আমার কোনো বাবা মা নেই। এই বলে গাড়ির কাছে পৌঁছালো। আপনারা এখানে কেন এসেছেন? শুভর গলা ভারী হয়ে গেল। শাহরিয়ার রহমান শান্তভাবে বলেন, তোমার সাথে কথা বলতে এসেছি, দেখা করতে এসেছি। তোমার ভালো লাগছে না জানি, কিন্তু বাবা মা হিসেবে। কথা শেষ হওয়ার আগে শুভ কিঞ্চিৎ চিৎকার করে বলল, বাবা মা? আপনারা কোন মুখে এসব বলেন? আপনাদের কারণে আমার ছোটবেলা নষ্ট হয়েছে। যেখানে একজন বাচ্চার বড় হওয়ার একমাত্র অবলম্বন থাকে তার বাবা মা, সেখানে আপনাদের ডিভোর্সের জন্য আমার পুরো শৈশব কৈশোর নষ্ট হয়ে গেছে। আমি দাদার কাছে কিভাবে বড় হয়েছি একটিবারের জন্য খোঁজ নেননি। থাকবে সেসব অতীতের কথা। আপনারা এখান থেকে চলে যান প্লিজ। নাদিয়া তাসনিম শান্ত গলায় বললেন। শুভ, আমরা জানি তোমার কষ্ট হয়েছে, কিন্তু আমরা তো তোমার ভালো চাই। ভালো চাওয়া? শুভ হেসে উঠল তিক্ততায় ভরা স্বরে। আপনাদের আমার ভালো চাওয়ার প্রয়োজন নেই। আমি অনেক ভালো আছি, সুখে আছি। তোমার আমাদের উপর রেগে থাকা অস্বাভাবিক কিছু না, তবে যে সময়টা এরকম ছিল যে আমরা চাইলেও তোমার কথা ভাবতে পারিনি, তখন আমাদের দুজনের সম্পর্ক। প্লিজ ম্যাডাম থামেন। আমি আপনাদের অজুহাত শুনতে আসিনি এখানে। তখনও সময় আপনাদের পক্ষে ছিল না, আর এখনও নেই। আপনারা এখান থেকে চলে গেলেই আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমরা চলে যাব, কিন্তু তোমাকে আমরা পুরো জীবনে কিছুই দিতে পারিনি, তাই তোমার জন্য আমরা কিছু টাকা নিয়ে এসেছি। কি বললেন? আপনারা আমাকে ঠিকমতো চেনেন না শাহরিয়ার সাহেব। আমি চাইলে আপনাদের মতো ব্যবসায়ীদের দিনে 10 বার করে কিনতে পারি। নাও গেট লস। শুভর কণ্ঠে এমন তীব্র রাগ ছিল যে শাহরিয়ার রহমান কিছু বলার সাহস পেলেন না। তারা একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ গাড়িতে উঠে চলে গেলেন। তানিশা দূর থেকে সব দেখল। তাদের কথাবার্তা শুনতে না পারলেও এটা ঠিক বুঝতে পেরেছে শুভ আর যাই হোক না কেন কোনো গরিব ঘরের সন্তান নয়। শুভর মন উত্তাল সাগরের মতো। আজকে আর ক্লাসে মন বসবে না, তাই সে ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছিল। ঠিক এমন সময় রোদেলা ও তুহিন তার সামনে এসে দাঁড়ালো। কিরে ছোট লোকের বাচ্চা, ওই বড়লোক দম্পতির সাথে তোর কি সম্পর্ক? তুহিন প্রশ্ন করলো। শুভ কিছু না বলে চলে যেতে চাইল, কিন্তু রোদেলা রাস্তা আটকে প্রশ্ন করলো, কিরে বস্তির ফোলা, তোকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে। দেখেন, আজ আমার মন এমনিতেই ভালো নেই। আপনাদের সাথে তর্কে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। দয়া করে আমার রাস্তা ছাড়ুন।
রোদেলা আর তুহিন শব্দ করে হাসলো। তুই আমাদের সাথে তর্কে যাবি? আরে খানকির পোলা, তর্কে যাওয়ার জন্য লেভেলে থাকা লাগে। তুই তো আমাদের জুতা পরিষ্কার করার যোগ্যতাও রাখিস না। শুভ মিনতি করে বলল, দেখেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি এখনই দিতে পারবো, কিন্তু আমি মনে করছি না আপনাদের আমার উত্তর শোনা দরকার, তাই আমাকে যেতে দিন। তোকে আমরা যেতে দিব না। কি করবি পারলে কর। বেচ্চর মারটা। শুভর চোখ লাল হয়ে গেল মুহূর্তের মধ্যেই। শুভর চোখ দেখে তুহিন কিঞ্চিত ঢোক গেল। কিরে, চোখ রাঙাচ্ছিস কাকে? তুহিন শুভকে একটা ধাক্কা দিল, কিন্তু শুভ এক চুলও নড়ল না তার জায়গা থেকে। তুহিন এবার তার হাত উঁচু করল শুভকে আঘাত করার জন্য। শুভর সাথে সাথে মুখ তুলে তুহিনের দিকে তাকালো। শুভর হিংস্র চেহারা দেখে তুহিন ও রোদেলা দুজনেই ভয়ে পিছু হটে গেল। কালকে সূর্য দেখতে চাইলে আমার সামনে থেকে সরে দাঁড়া, নইলে এখানেই দুজনকে পুঁতে ফেলে রাখবো। শুভর গলা থেকে যেন আগুন বের হচ্ছে। শুভর এরকম হিংস্র গলা ও চেহারা দেখে তুহিন ও রোদেলা কিছু বলার সাহস পেল না। তারা দুজনে ভয় পেয়ে পেছনে সরে গেল। শুভ আর কিছু না বলে সেখান থেকে চলে গেল, কিন্তু তাদের চোখে ছিল প্রতিশোধের আগুন। শুভর এই প্রতিক্রিয়া তাদের কাছে অপমানের ছিল। তুহিন ও রোদেলা চুপচাপ বসে আছে। একটু আগের হওয়া অপমান তারা সহ্য করতে পারছে না। একজন বস্তির ছেলে কিনা তাদের ভয় দেখিয়েছে, আর এটা তারা চুপচাপ সহ্য করে এসেছে। এতে তাদের ইগো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের কিছু একটা করতেই হবে। শুভকে এভাবে ছেড়ে দিলে মাথায় চড়ে বসবে। ওকে এইভাবে অপদস্থ করতে হবে যেন। রোদেলার গলা কাঁপছে, তার শরীর রেগে ফেটে যাচ্ছে। তুহিন চুপচাপ বসে আছে, চোখ ভর্তি আগুন আর মুখে তিক্ততার হাসি। শুভকে আমি ছাড়বো না তুহিন, শপথ করছি। শুভকে আমি শেষ করে ফেলবো। তুহিন হালকা একটা হাসি দিয়ে বলল, ইঁদুর মেরে হাত কেন গন্ধ করব আমরা? ইঁদুরকে মারতে আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। প্রতিশোধ আমাদের, কিন্তু কাজ আরেকজনের। এত হেয়ালি না করে বলো, তোমার মাথায় কি শয়তানি বুদ্ধি করবার কাছে? আশিক। রোদেলা চমকে যায়। তুমি ইঁদুর শিকার করতে গিয়ে ডাইনোসর নিয়ে আসবে? তুহিন মোবাইলে কারোর নাম্বার ডায়াল করতে করতে বলল, মাঝে মাঝে ছোটখাটো কাজ করতেও রাঘব বোয়ালের প্রয়োজন হয়, আর এতে আমাদের এক ঢিলে দুই পাখি শিকার হবে। রোদেলা তুহিনের পরিকল্পনা বুঝতে পারে। রোদেলার ঠোঁটে ছলছলে হাসি। পারফেক্ট। এবার শুভ পারলে বেঁচে দেখ আমার হাত থেকে। আশিকের ডেরাই আসলো তুহিন। কি ব্যাপার, তুই আমাকে এত জরুরিভাবে কেন থাকতে বললি? কোনো আপডেট আছে নাকি? খবর আছে মানে? পুরো আগুন খবর এনেছি বস। আশিকের চোখ জল করে উঠল। কি খবর, জলদি বল। আমি তানিশা ম্যাম আর শুভর ওপর নজর রেখেছি বেশ কিছুদিন ধরে। আপনার সন্দেহই ঠিক ছিল। শুভ আর ম্যামের মাঝে কিছু একটা চলছে। আমি এও শুনেছি শুভ মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সব লুটে নেয়। তবে এবার সে আপনার শিকারে হাত দিয়েছে। আপনি কি আপনার শিকারকে এভাবে হাতছাড়া করবেন বস? আশিক সাপের মতো লাফিয়ে উঠল। কখনোই না, ওই ছোট লোককে তার অকাত দেখাতে হবে। এটা তো কিছুই না। ক্যাম্পাসে এটাও গুঞ্জন রয়েছে যে শুভ তানিশা ম্যামকে পেয়ে নাকি সবার সামনে নিজেকে হিরো দাবি করছে। আশিক রেগে যায় রক্ত চোখে। তুহিনের মুখে শয়তানি হাসি। সে তার কাজে সফল হয়েছে। সে ভাবছে ইঁদুরকে মারতে ডাইনোসরকে লেলিয়ে দিয়েছে, কিন্তু তুহিন বাস্তবতা সম্পর্কে অবগত না। আশিকের মতো ডাইনোসর যে কারোর একজনের কাছে পিঁপড়া চেয়েও নগণ্য, সেটা এখনো সে জানে না। তবে খুব শীঘ্রই সে জানতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ছায়াঘেরা ক্যাম্পাসে সকালটা শুরু হয়েছিল একরাশ নীরবতা নিয়ে, কিন্তু কেউ জানতো না এই দিনে সূর্য ডুবে যাবে এক ভয়ানক প্রতিশোধের আগুনে। শুভ সেই অবহেলিত ছেলেটা আজ তার জীবনের অন্যতম নিষ্ঠুর অধ্যায় লিখে ফেলবে সময়। ক্যাম্পাসে অদ্ভুত একটা শুনশান পরিবেশ। তানিশা সেদিন ক্লাসে আসেনি, কোথাও একটা মিটিংয়ে গেছে। আর এই সময়টাতে ক্যাম্পাসের গেট দিয়ে অসংখ্য বাইক ও একটি মার্সিডিজ গাড়ি প্রবেশ করে। বাইকে সবার হাতে রড, সিন স্টিক। শুভ ক্লাসে ছিল তখন। আশিক গাড়ি ক্লাসের সামনে থামিয়ে গাড়ি থেকে নেমে চিৎকার করে বলে, ওই শুভ, ক্লাস থেকে বের হ। শুভ ক্লাস থেকে বের হয়। আশিকের দিকে তাকে বুড় কুচকায়, কিন্তু কিছু বলে না। কি রে বস্তির পোলা, তুই আমার তালিশাকে নিয়ে টুই করে সবার সামনে ঘুরিস? তোর সাহস বেড়ে গেছে তাই না? আমি কে তুই জানিস না? শুভ আমতা আমতা করে বলে, আপনি কি বলছেন? আমি আসলেই বুঝতে পারছি না। আর আমি তো আপনাকে চিনি না। আমি এই শহরে নতুন এসেছি। হেসে দেয়।
তুহিন আর রোদেলা দূরে দাঁড়িয়ে দেখছে, তাদের মুখে বিজয়ের হাসি। আজকে শুভ একটা শিক্ষা পাবে। শহরে নতুন এসে আশিকের শিকারে হাত দিয়েছিস, বাহ, তোর তোর সাহস আছে, বলতেই হবে। তবে এই সাহস আশিকের সামনে চলবে না। আজ আমি তোকে দেখাবো যে সাহস কাকে বলে। আশিক তুফানের গতিতে শুভর পেটের মধ্যে লাথি মারে। শুভ কয়েক কদম পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে। শুভ ওঠার আগেই আশিকের সাঙ্গপাঙ্গরা রড দিয়ে আঘাত করতে থাকে। শুভ অসহায়ের মতো পড়ে মার খাচ্ছে। তুহিন আর রোদেলা দূর থেকে বিষয়টা উপভোগ করছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভয়ে জমে গিয়েছে, কারোর সাহস নেই এগিয়ে শুভকে সাহায্য করার। এই থাম। আশিক এগিয়ে যায়। শুভর রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে। শুভ মুখ তুলে শুধু বলল, তানিশা, শুধু আমার। আশিক প্রচন্ড জোরে শুভর বুক বরাবর লাথি মারে। শুভ মাটি ঘেঁষে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খায়। শুভর হাত পা নড়ছে না। আশিক প্রচন্ড ক্ষোভ নিয়ে শুভর মুখে থুতু মারে। তখনই পুরো ক্যাম্পাসের উদ্দেশ্যে বলে, সবাই কান পেতে শুনে নে, তানিশা শুধুই আমার। ওর দিকে যে চোখ মেলে তাকাবে তার চোখ উপড়ে ফেলবো আমি। আর হ্যাঁ, এই বস্তির ছেলেকে যদি কেউ সাহস করে হাসপাতালে নিয়ে যাওয়ার দুঃসাহসে দেখায় কেউ, তাহলে তার পরিণাম আরো ভয়াবহ হবে। আশিক ও তার দলবল সবাই চলে গেল। সবাই শুভর রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে আছে। শরীরে কোনো মুভমেন্ট নেই, বেঁচে আছে কিনা তাও সন্দেহ। অনেকের মায়া হলো, কিন্তু কেউ সাহস করলো না এগিয়ে যাওয়ার। বৃষ্টি নামলো। বৃষ্টির পানি শুভর শরীরের সকল রক্ত ধুয়ে দিল। তবে রক্তের দাগ মুছে ফেললে কি একটু আগের ঘটা নারকীয়তা কি মুছে যাবে? একটু আগের নারকীয়তায় দাগ শুধু এই বৃষ্টির পানি কেন? কোনো সুনামি আসলেও মুছবে না। পরের দিন ক্যাম্পাসে তানিশা এসে সব শুনে হতবাক। ক্লাসের সামনে দাঁড়িয়ে এসে চিৎকার করে, শুভ কোথায়? কি হলো? কেউ কোনো উত্তর দিচ্ছ না কেন? উত্তর দিবে কিভাবে? তার তো কেউ কিছু জানে না। সবার চোখে ভয়, অপরাধ বোধ। তানিশা সোজা প্রিন্সিপালের অফিসে চলে গেল। তানিশা কাঁদো কাঁদো গলে জিজ্ঞাসা করল, গতকাল এত কিছু হয়ে গেল, আপনি আমাকে কিছু জানালেন না কেন স্যার? কেন? আমি অন্তত আপনার থেকে এটা আশা করিনি। প্রিন্সিপাল স্যার অপরাধী গলায় উত্তর দিল, দেখো তানিশা, তুমি ভালো করেই জানো আমি এক্ষেত্রে নিরুপায়। আমি চাইলেও আশিক বা তার কোনো লোকের কিছুই করতে পারবো না। কিছু করলে উল্টো তারা আমার পরিবারের কোনো না কোনো ক্ষতি করে দিত। আমরা কি আপনার পরিবার না স্যার? এই ক্যাম্পাসের প্রতিটা স্টুডেন্ট আপনার পরিবার। আমরা আপনার সন্তানের মতো। আর যদি আপনি আপনার সন্তানদের রক্ষা করতে নাই পারেন, তাহলে আপনার এই পদে থাকার কোনো অধিকারই নেই। তানিশা কথাগুলো বলে প্রচণ্ড ক্ষোভ নিয়ে বেরিয়ে গেল। প্রিন্সিপাল স্যার চুপচাপ শুনে গেলেন। তিনি চশমার ফাঁক দিয়ে চোখের পানি মুছে নিজ চেয়ারে বসলেন। তানিশা ছুটে যায় আবার বাকি ছাত্রছাত্রীদের কাছে, কিন্তু এবারও সে কোনো উত্তর পেল না। শুভর আহত শরীরকে কে বা কারা নিয়ে গিয়েছে কেউ জানে না। এত বড় ক্যাম্পাসের মধ্যে জলজান্ত একজন মানুষ উধাও কিভাবে হয়ে গেল? তানিশা তাই বুঝতে পারছে না। সে শহরের নানা জায়গায় ছুটে যায়, হোস্টেল, লাইব্রেরি, ক্লিনিক, হাসপাতাল, কিন্তু কোথাও শুভ নেই। 3 দিন পর এক প্রবল বর্ষণের বিকেল। তানিশা ছাতার নিচে মাথা গুজে রাস্তা দিয়ে একাকী হাঁটছে। এদিকে অন্ধকার নেমে এসেছে বৃষ্টির কারণে। তার মন এখনো কালো মেঘে ছেয়ে আছে। শুভর কোনো খোঁজ মেলেনি এই 3 দিনে। তানিশা সম্ভাব্য সকল জায়গায় শুভর খোঁজ করেছে, কিন্তু কোথাও তাকে দেখা যায়নি। হঠাৎ সে রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের আলোতে এক কালো ছায়ামূর্তি দেখতে পেল। তানিশা ছায়ামূর্তিটিকে চিনতে পারল, এ তো শুভ। তানিশা ছুটে শুভর কাছে গেল। শুভ নির্বিকার দাঁড়িয়ে আছে, শুভর শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন। তানিশা কেঁদে ফেলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, কোথাও তোমার খোঁজ পাইনি। এক মুহূর্তের জন্য তো আমি ভেবেছিলাম। তানিশা থেমে যায়। সে আর বলতে পারে না, এখনো কেঁদেই চলেছে। শুভকে দেখার পর সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু আপনি আমাকে কেন খুঁজছিলেন? আমি তো আপনার ছাত্র, আর আমাকে খোঁজা তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। শুভের মুখে তাচ্ছিলের হাসি। তানিশা ঠাস করে শুভর গালে জ্বর বসিয়ে দিয়ে দেয়। তুই জানতে চাস আমি কেন তোর খোঁজ নিয়েছি? তানিশা শুভর গালে ঠাস করে জ্বর বসিয়ে দেয়। তানিশা ছাতা ফেলে দিয়ে শুভর শার্ট টেনে
তাকে নিজের কাছে নিয়ে নেয়। শুভ কিছু বুঝে ওঠার আগে তানিশা শুভ ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তানিশা পাগলের মতো ঠোঁট চুষতে থাকে। শুভ প্রথমে নিজেকে সরিয়ে ফেলতে চাইলেও তানিশার ভালোবাসার স্রোতে গা ভাসিয়ে দেয়। বৃষ্টির পানিতে দুজনের শরীর ভিজে একাকার হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর তানিশা শুভকে ছেড়ে দেয়। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। শুভ শ্বাস নিতে নিতে বলে, আপনি কি করলেন ম্যাডাম? আপনার এটা উচিত হয়নি। চুপ, একদম চুপ করে থাকবি তুই। তুই জানিস না আমি তোকে ভালোবাসি, নাকি জেনেও না বোঝার ভান করছিস বল? শুভ মাথা নিচু করে উত্তর দেয়, কিন্তু আমি আপনার যোগ্য না। আপনি কি দেখে আমার প্রেমে পড়েছেন? আমি জানি না, কিন্তু তোর ভিতরে এক বিশাল শক্তি আমি অনুভব করি। সেই বিশাল শক্তির ঢেউতে আমি ভেসে যেতে চাই। তারপর এক মুহূর্তে নীরবতা। তানিশা চোখের পানি মুছে বলে, তুই কোথায় ছিলি? আমি কোথায় ছিলাম সেটা সবাই জানতে পারবে, তবে এক্ষুনি না। তুই সব কথাই এত হেয়ালি করিস কেন? আমি জানি না, তবে একটা কথা শুনে রাখ, তোকে যারা জখম করেছে তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। কিন্তু আপনি তাদের কি করবেন? তারা ভীষণ ক্ষমতাবান মানুষ। তানিশা হাসে। তুই শুধু আমার পাশে থাক, দেখতে পারবি এই তানিশা কি কি করতে পারে। শুভ বুঝতে পারে তানিশা সাধারণ কেউ নয়, আর এটাও উপলব্ধি করতে পারে আগামীতে ভয়ানক কিছু হতে চলেছে, যা এই শহরবাসী এখনো দেখেনি। কিন্তু কি সেটা? আকাশের রং যেন আজ অন্যরকম। বাতাসে অদ্ভুত এক অস্থিরতা। শহরের সবচেয়ে বড় এবং সম্মানিত বিশ্ববিদ্যালয় যেন খুব শীঘ্রই যুদ্ধের ময়দানে পরিণত হতে চলেছে। ক্যাম্পাসে রক্ত ঝরবে, হাহাকার উঠবে। এবার প্রেমে ভিজে যাবে কারোর মন। মধ্যরাতে হুট করেই দেশের সাইবার মিডিয়া অ্যালার্ট হয়ে যায়। দেশের সকল নিউজ চ্যানেলের সাইবার হ্যাক হয়ে গিয়েছে। সব চ্যানেল শুধু একটি ভিডিওই প্রচার হচ্ছে। আশিক তখন ঘুমিয়ে বিভোর। হঠাৎ তার ফোনে কল এলো। আশিক একরাশ বিরক্তি নিয়ে ঘুম নিয়ে কলটা রিসিভ করলো। এত রাতে কেন কল দিয়েছিস? কি হয়েছে? ফোনের অপর পাশ থেকে যা শুনলো তাতে আশিকের ঘুম নিমিষেই উধাও হয়ে গেল। সে লাফ দিয়ে বিছানা থেকে উঠে টিভি চালু করলো। সকল চ্যানেলে বিগত কয়েক বছরের কুখ্যাত মাফিয়া হ্যাকার লেডিকে দেখানো হচ্ছে। সে ডার্ক ওয়েবের মাধ্যমে দেশের সব সার্ভার হ্যাক করে নিয়েছে। গোল্ডেন ড্রাগনের দিন ফুরিয়েছে। যারা শহরটাকে আগুনে পুড়িয়েছে, এবার তারা নিজের ছায়ায় পুড়বে। রেডি থাকিস তোরা, তোদের আজরাইল নেমে এসেছে। আশিকের শরীর রাগে থরথর করে কাঁপছে। কদিন আগে ব্ল্যাক ড্রাগনের উৎপত্তি, আর এখন হুট করেই লেডি হ্যাকার মাফিয়া তাদের বিরুদ্ধে তাদের যুদ্ধ ঘোষণা করেছে। গোল্ডেন ড্রাগন, তোর পুরো টিমকে প্রস্তুত করে ফেল। যত অ্যাসাসিন টিম, হ্যাকার, অস্ত্র সরবরাহকারী সবাইকে প্রস্তুত থাকতে বলিস। অসহায়দের ওপর আর কোনো অত্যাচার সহ্য করব না আমি। তোদের বিরুদ্ধে এই মুহূর্ত থেকে যুদ্ধ ঘোষণা করলাম আমি। আর এই যুদ্ধ ঘোষণার মানে এবার ফিরতি রাস্তা নেই। লাইভ বন্ধ হয়ে গেল। আশিক বিছানায় বসে পড়ল। তার শরীর কাঁপছে। গোল্ডেন ড্রাগনের রাজত্ব কি তাহলে শেষ? আশিক যখন এসব ভাবছিল ঠিক তখনই আশিকের ফোনে কল এলো। আশিক নাম্বারটিকে চিনতে পারল। গোল্ডেন ড্রাগনের হেড অফিস থেকে কল এসেছে। সে কলটা রিসিভ করলো। অপর পাশ থেকে আশিক এমন কিছু শুনল যার পর ওর মুখের বিষণ্ণতা কেটে গিয়ে প্রশান্তির হাসির আবির্ভাব ঘটে। কল কেটে দিয়ে মনে মনে বলে, ব্ল্যাক ডায়মন্ড আর লেডি মাফিয়া, এবার তোরা রেডি থাক, তোদের আজরাইল আসছে। পরদিন দেশের বাতাসের সাথে একটি কথা ছড়িয়ে পড়ল। দক্ষিণ এশিয়ার বিখ্যাত গোল্ডেন ড্রাগন গ্যাং এর লিডার গোল্ডেন ড্রাগন দেশে প্রবেশ করছে কিছুক্ষণের মধ্যেই। দেশের সকল ফোর্স দেশে রেড অ্যালার্ট জারি করে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। বান্দরবনের গভীর জঙ্গলে একটি হেলিকপ্টার ল্যান্ড করে। হেলিকপ্টারটাকে ঘিরে প্রায় 200 মতো মানুষ হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে হেলিকপ্টারের ভেতরের মানুষটার অনুগত সবাই। এতগুলো মানুষের সামনে আশিক ও তার বাবা আশরাফ খান দাঁড়িয়ে গেছেন। হেলিকপ্টার থেকে নামছে গোল্ডেন ড্রাগন। তার এন্ট্রিতেই গা ছমছমে পরিবেশ তৈরি হয় আশেপাশে। চোখে কালো শেড গ্লাস, গলায় সোনালি চেন, চেহারায় নরকের ছায়া। দেখে মনে হচ্ছে যেন কোনো নরকের দূত। সবাইকে নরকের দূতকে দেখা মাত্রই মাটিতে হাঁটু গেড়ে কুর্নিশ করল। আজ থেকে এই দেশ আমার হবে।
আম্রপথের সব কাঁটাকে আমি নিজ হাতে উপড়ে ফেলবো। প্রথমে সেই লেডি মাফিয়াকে মারবো, তারপর মারবো ব্ল্যাক ড্রাগনকে। আশিক, প্রস্তুত হও, তোমার ক্যাম্পাসে হবে আমাদের প্রথম টার্গেট। আশিক মাথা তুলে তাকায়। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না বস। গোল্ডেন ড্রাগন হালকা হেসে জবাব দেয়। গতকাল লেডি মাফিয়া লাইভে আসা মাত্রই আমার দক্ষ হ্যাকার দল মাঠে নেমে পড়ে ওকে খুঁজতে, আর শেষমেশ তার আইপিও পেয়ে যায়। লেডি মাফিয়ার আইপি তোমার ভার্সিটির ভেতরেই ডিটেক্ট হয়েছে, তাই আশা করছি সেখানে নারকীয় তাণ্ডব চালালে সে নিশ্চয়ই আত্মগোপনে থাকবে না। আশিক গোল্ডেন ড্রাগনের পরিকল্পনা বুঝতে পারে। সে খুশি এবার, কারণ এবার ক্যাম্পাসও তার হবে আর তানিশাও। শহরের অন্য প্রান্তে অন্ধকার একটি রুমে কম্পিউটারের সামনে বসে আছে কেউ, সবকিছু মনিটরিং করছে। গোল্ডেন ড্রাগনের জঙ্গলে ল্যান্ডিং এর পর থেকে সবকিছু তার নখর দর্পণে। লোকটি কাউকে ফোন করে। তোরা সবাই তৈরি হয় এবার, পুরো দেশবাসীকে জানাবার সময় হয়ে এসেছে যে ব্ল্যাক ড্রাগন থাকতে কারো বাপের সাহস নেই এই দেশকে নরক করে তোলার। তোরা এখন যেই অবস্থায় আছিস সেই অবস্থাতেই প্রস্তুত থাক। গোল্ডেন ড্রাগনকে আসলে মাফিয়াগিরি দেখাবো এবার। কল রেখে দিয়ে ছেলেটি অট্টহাসিতে ফেটে পড়ে। তার শয়তানি হাসি যদি দেখে শয়তানরাও শুনতো, তাহলে প্যান্ট ভিজিয়ে ফেলতো। পরদিন ক্যাম্পাসে শোষো করে গাড়ি প্রবেশ করে, সবার হাতে বিদেশি অস্ত্র শস্ত্র। গাড়ি থেকে রাজার স্টাইলে আশিক নামে। আজকে দেশও বাকি দিনগুলো থেকে আলাদা, কারণ আজকে আশিক মারামারি করতে নয়, বরং রক্তের বন্যা বইতে এসেছে। আশিক একটি মেশিন গান নিয়ে আকাশে গুলি ছুড়ল। গুলির শব্দ শুনে সবাই মাঠে এসে উপস্থিত হয়েছে। আশিক মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলা শুরু করলো। সবাই আমাকে এখানে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছ। অবশ্য অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ আজকের পর থেকে এই ক্যাম্পাস আর এই শহর আমার হবে। আমি বরং এই ঘোষণা দিতে আসেনি, একজনকে খুঁজতে এসেছি। সে এখানে, তার আসল নাম তো কেউ জানে না, কিন্তু ছদ্মনাম দ্য লেডি মাফিয়া। সব স্টুডেন্টরা ভয়ে কুকড়ে গেল, শিক্ষকরা নির্বাক। আমি জানি তুই এখানে আসিস, যদি আমার 3 বলা পর্যন্ত তুই বেরিয়ে না আসিস তাহলে এই ক্যাম্পাসের সব মেয়েদের ইজ্জত লুট করতে নেমে পড়বে আমার লোকেরা। কেউ কিছু বলার সাহস পায় না। আশিক কাউন্টডাউন শুরু করলো। 1, 2, 3। বলার আগে ঠাস ঠাস করে আশিকের গালে 3টা থাপ্পড় পড়ে গেল। পুরো ক্যাম্পাস মুহূর্তের মধ্যে হতবাক হয়ে গেল। প্রিন্সিপাল স্যার, যে কিনা আজ পর্যন্ত আশিকের বিরুদ্ধে একটিও আওয়াজ তুলেনি, তিনি কিনা আজ আশিককে থাপ্পড় মারল। আশিক চিৎকার করে উঠল। তুই আমাকে মারার সাহস পেলি কোত্থেকে, কুত্তার বাচ্চা! আশিকের গালে আরেকটি থাপ্পড় মেরে বসলো প্রিন্সিপাল স্যার। চুপ, এটা আমার ক্যাম্পাস, আর আমার ক্যাম্পাসে আমার ছেলে মেয়েদের মারার হুমকি দেওয়ার সাহস পেলি কোথায়? তুই জানিস না আমি আমার ছাত্রছাত্রীদের কতটা ভালোবাসি? আমি থাকতে তুই ওদের ক্ষতি করবি, চিন্তাও কিভাবে করবি? সব ছাত্রছাত্রীরা আবেগপ্রবণ হয়ে গেল। আজ পর্যন্ত সবাই ভেবে এসেছে প্রিন্সিপাল স্যার আশিকের বাবা টাকার গোলাম, কিন্তু আজ তাদের ভুল ধারণা ভেঙে গেল। প্রিন্সিপাল স্যার তাদের পিতার সমতুল্য। আশিক কিঞ্চিত হাসলো। আমাকে মেরে নিজের জীবনের ইতি নিজেই টানলেন, এবার আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে স্যার? কথাটা বলে আশিক পিস্তল বের করে স্যারের কপাল বরাবর তাক করলো। সবাই ভয়ে জমে গিয়েছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এমন সময় চারপাশে ধোঁয়াতে ভরে গেল। ধোঁয়ার পরিমাণ এতটাই তীব্র ছিল যে কেউ কিছু দেখতে পারছে না। ঠিক তখনই আশিক তার সামনে এক ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। একটু আগেই তো এখানে প্রিন্সিপাল ছিলেন, আর এখন তার পরিবর্তে একজন ছায়া মানবকে দেখে যাচ্ছে, যার চোখ যেন আগুনের ফুলকি বের হচ্ছে। আশিক গুলি চালায়, কিন্তু তার আগে ছায়া মূর্তিটি ধোঁয়ার মধ্যে হারিয়ে যায়। এরপর একে একে আশিকের লোকেদের আত্মচিৎকার ভেসে আসা শুরু করলো। আশিক চিৎকার দিয়ে রাগান্বিত গলায় বলল, কে তুই? সাহস থাকলে আমার সামনে আয়। ধোঁয়ার প্রকোপ কমতে থাকে। আশিকের চোখ জ্বালা করছে। আশিক আবছা দৃষ্টিতে তার সামনে চাইনিজ কুড়াল হাতে দাঁড়িয়ে মুখোশ পরা এক যুবককে দেখতে পায়। তার হাতের চাইনিজ কুড়াল রক্তে রঞ্জিত, আর কুড়ালের গায়ে ব্ল্যাক ড্রাগনের সিম্বলই বলে দিচ্ছে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে সাধারণ কোনো খুনি নয়, বরং মাফিয়া জগৎকে পায়ের নিচে ঝুঁকিয়ে রাখা ব্ল্যাক ড্রাগন। লেডি মাফিয়াকে ধরতে এসে নিজের জমকে সাক্ষাৎ সামনে পেয়ে আশিক দ্রুত পিস্তল তাক করলো, কিন্তু বিদ্যুতের গতিতে ছদ্মবেশী ব্ল্যাক ড্রাগন এক কোপে আশিকের ডান হাত শরীর থেকে আলাদা করে দিল। ঘটনা এত দ্রুতই ঘটে গেল যে
আশিকের লোক এবং ক্যাম্পাসের সবাই হতভম্ব হয়ে গেল। আশিক মাটিতে চিৎকার করতে করতে লুটিয়ে পড়ে। আশিকের লোকেরা ব্ল্যাক ড্রাগনের দিকে এগিয়ে যায়। এরপর এক ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ে ব্ল্যাক ড্রাগন। একের পর এক আশিকের লোকেরা মাটিতে লুটিয়ে পড়ে। কেউ পিস্তল বের করে, কেউ দা, কিন্তু কারো কিছু করার আগে ব্ল্যাক ড্রাগন তাদের হাত পা শরীর থেকে আলাদা করে দেয়। ক্যাম্পাসের বটতলে রক্তের ধারা গড়িয়ে পড়ে। লোকজন চিৎকার করে পালাতে থাকে। পুরো ইউনিভার্সিটিতে আতঙ্কের রাজত্ব।